যে মঞ্চে দাঁড়িয়ে উদয়ন গুহ এই কথা বলছেন, পেছনে যে ব্যানারটা টাঙানো রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তারা এই ধরনের মন্তব্য ওনাকে করতে বলেছেন। যেমন আমি বিশ্বাস করি না অনুব্রত মণ্ডল যখন পুলিশকে ফোন করে ওই ধরনের মন্তব্যগুলো করছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে বলেছেন। যেমন আমি বিশ্বাস করি না সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন তারই দলের নেতার এগেনস্টে বিভিন্ন রকমের মন্তব্য করছেন এটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা করতে বলছেন। এটা আমি বিশ্বাস করি না। এরা কোথা থেকে সাহস পান, কেন করেন? আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা যথেষ্ট কড়া এবং বেবি কোলেদের শাস্তি দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেবি কোলে, যিনি খড়গপুরের নেত্রী এবং সিপিএমের একজন বর্ষিয়ান নেতাকে মাটিতে ফেলে মারছেন, তাকে দল শাস্তি দেয়। এটাই তো হওয়ার কথা, এরকমই তো হওয়ার কথা। তাহলে আমরা এটা আশা করব, তাহলে এই বাংলার মানুষ এটা আশা করবে যে এই দল অবশ্যই উদয়ন গুহদের, অনুব্রত মণ্ডলদের শাস্তি দেবার কথা। যাই হোক, কি হবে সময় বলবে। এবং আজকে আমার সঙ্গে প্যানেলে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো। আমার সঙ্গে আজকে তৃণমূলের তরফ থেকে মুখপাত্র স্টুডিওর বাইরে থেকে রয়েছেন পার্থপ্রতিম রায়। পার্থদাকে প্রথমে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, সন্দীপাদিকে স্বাগত জানাই। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই, ঝন্টুদাকে স্বাগত জানাই। কিছুক্ষণের মধ্যেই বিজেপির অতিথিও উপস্থিত হবেন, আগাম স্বাগত জানিয়ে রাখছি। মণিকাঞ্চন পাল থাকবেন আমাদের সঙ্গে, মণিদাকে আগাম স্বাগত জানিয়ে রাখছি, পরবর্তীতে আবারও পরিচয় করাবো। আমি একদম শুরু করি পার্থদাকে দিয়ে। পার্থদা, আমি এটা মনে প্রাণে, যেটা আমি বলছিলাম, আমি আশা করি আপনি আমার কথা শুনতে পেয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দলটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাওয়ার চেষ্টা করছেন, সেখানে এই উদয়ন গুহ বা এই অনুব্রত মণ্ডল যারা এই ধরনের মন্তব্য করছেন, কখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, কখনো উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এটাকে সমর্থন করেন না। আমি এটা বিশ্বাস করতে ভালোবাসি। বেবি কোলেদের যে ধরনের শাস্তি হয়, এই দলটা সবার ক্ষেত্রে একই রকম শাস্তির কথাই ভাবছে। আপনি কি ভাবছেন পার্থদা? দেখুন, আপনি অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক যে অডিও কল ভাইরাল হয়েছে, সেখানকার কথোপকথনের সঙ্গে উদয়ন গুহর বক্তব্যকে একই পংক্তিতে ফেলছেন, এটা কখনোই এক নয়। দেখুন, উদয়ন গুহ বলেছেন যে যদি বিজেপি একজনকে মারে তাহলে 8টি জায়গায় বিজেপিকে পেটানো হয়। এই পেটানো শব্দটা নিয়ে নিশ্চিতভাবে আমারও আপত্তি আছে। আসলে তিনি পেটানো প্রতিরোধের কথা বলতে গিয়ে হয়তো এই ধরনের কথা বলেছেন। কারণ আমাদের কোচবিহারে সম্প্রতি 2019-এর পরবর্তী সময় থেকে আমরা যদি দেখি, 2019-এর লোকসভা নির্বাচনে যখন নিশীথ প্রামাণিক জয়ী হলেন, আপনার হয়তো মনে থাকবে যে বর্তমান কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তখন সেখানে বিধায়ক ছিলেন, তাকে কার্যত বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি 4 মাস এলাকায় ঢুকতে পারেনি, বিজেপির তাণ্ডব। আবার 2021-এর নির্বাচনের পরবর্তী সময়ে আপনি জানবেন যে উদয়ন গুহ যখন 57 ভোটে নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হলো, তার দুদিনের মাথায় উদয়ন গুহর হাত ভেঙে দিয়েছিল বিজেপির বাহিনী। তো স্বাভাবিকভাবে উদয়ন গুহ সেখানে প্রতিরোধের কথা বলতে গিয়ে হয়তো পেটানোর কথা বলেছেন, কিন্তু পেটানো কখনোই সমর্থন নয়। আমরা অহিংস ব্যবস্থা কি নেওয়া হলো দাদা? গণতন্ত্র ব্যবস্থা কি নেওয়া হলো? 24 ঘন্টা হয়ে গেছে ঘটনা, ব্যবস্থা কি নেওয়া হলো? আমরা দেখুন, নিশ্চিতভাবে দল উদয়ন বাবুর সঙ্গে কথা বললেন, তিনি ক্যাবিনেট মিনিস্টার, নিশ্চিতভাবে দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা রয়েছেন কথা বললেন। তবে আমি মনে করি তিনি প্রতিরোধের কথাই বলতে চেয়েছেন, এবং সেটা বলতে গিয়ে কর্মীরা যেভাবে সম্প্রতি সময় আমাদের রাজু দে, আমাদের দলের একজন কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, তাকে নৃশংসভাবে আমি পার্থদা, আমি একটা কথা একটু না বলে পারছি না পার্থদা, আমি আপনার কাছেই থাকবো। আমি একটা কথা এখানে না জিজ্ঞাসা করে পারছি না। আমি ধরে নিচ্ছি 21শে জুলাইটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন এই রাজ্যে, তারা এটা নিয়ে রাগ করছেন, অভিমান করছেন, কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, যন্ত্রণা হচ্ছে, আলাদা কথা, আমি ছেড়ে দিচ্ছি তাদের কথাটা। আমি যদি ধরে নিই এটা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান, তাহলে 21শে জুলাই নিয়ে এই আবেগটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, সেটা প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতার থাকবে কি? উনি এত বড় বড় কথা বলছেন কি করে?
দেখুন, সেখানে কর্মীদের নিয়ে 21শে জুলাইকে সামনে রেখে কর্মী সভা হয়েছে ঠিকই, কিন্তু দুদিন আগেই কোচবিহারের বুকে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক এবং 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দের উপর নৃশংসভাবে গুলি চালিয়ে তাকে হত্যার পরিকল্পনা করেছিল বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে এবং তার দলবল। তো স্বাভাবিকভাবে সেই দগদগে ঘা বা সেখানকার সেই রেশ কাটেনি। তো সঙ্গত কারণেই এই বক্তব্যে এই কথাটাও উঠে এসেছে। আপনারা তো উদয়ন গুহর পার্টিকুলারলি এই বক্তব্যটাই শোনাচ্ছেন। তিনি সেখানে দীর্ঘ বক্তৃতা করেছেন প্রায় 40 মিনিটের ওপর। সেখানে 21শে জুলাই এবং অন্যান্য বহুবিধ বিষয় নিয়েও আলোচনা করেছেন। একটি পার্টি এই কথাটা বলেছেন, যেহেতু রাজু দে দুদিন আগেই কোচবিহারে সন্ধ্যাবেলায় তিনি যখন দলীয় কাজ ছেড়ে বাড়ি ফিরছেন, বাড়ির কাছে তাকে গুলি করে এবং তার পিঠে গুলির আগে বিধায়ক সুকুমার রায়, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি এবং বিধায়ক তিনি, তার ছেলে, ছোট ছেলে দীপঙ্কর রায়ের নেতৃত্বে একদল গুন্ডাবাহিনী। এই ঘটনার আমি নিন্দা করছি পার্থদা, আমি এই ঘটনার নিন্দা করছি, কিন্তু আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে কেন বলুন তো? আপনি এই যে শান্ত হয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বিষয়টা বলছেন। আপনার মতো নেতা হয়তো দলের সম্পদ, কিন্তু উদয়ন গুহের মতো নেতারা কি দলের মাথা ব্যথার কারণ হচ্ছে দাদা? দেখুন, কিছু কিছু জায়গায় প্রতিরোধ গড়বার প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা জানেন যে কোচবিহারের নিশীথ প্রামাণিক, সুকুমার রায় দুজনই কিন্তু যে ক্রিমিনাল আমরা স্ট্যাটিস্টিক দেখি, তাদের যদি আমরা ভোটের যে হলফনামা পেশ করেছে দেখবো 11, 12, 15টা করে তাদের কেস, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আর্মস রিলেটেড কেস রয়েছে, খুনের কেস রয়েছে। তো এ ধরনের মানুষগুলোকে যখন রাস্তায় নেমে প্রতিহত করতে হয়, প্রতিরোধ গড়ে তুলতে হয়, আমরা যারা রাজনৈতিক কর্মী তারা কিন্তু প্রতিনিয়ত সেই বিষয়গুলো ফেস করেছি। সবার বলার ধরন এক নয়। উদয়ন বাবু দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলতে গিয়ে, প্রতিরোধের কথা বলতে গিয়ে হয়তো এই কথাটা বলেছেন। সেটা না বললে খুব ভালো হতো। তবে এটুকু বলি, কিছু কিছু জায়গায় প্রতিরোধ গড়বার প্রয়োজনীয়তা রয়েছে রাজনৈতিক লড়াইয়ে। কারণ যেভাবে গুলি, বন্দুকের, বোমার রাজনীতি আমরা কোচবিহারে দেখেছি 19 সালের পরবর্তী সময়ে, সত্যি আমাদের কাছে সেটা একটা বিভীষিকার সময় ছিল। সেই সময়টা আমি নিজে জেলা সভাপতি ছিলাম, সুতরাং আমাদেরকে দারুণভাবে সেটা ফেস করতে হয়েছে। তাই প্রতিরোধ করবার কিছু কিছু প্রয়োজনীয়তা রয়েছে। সেই জায়গা থেকেই উদয়ন গুহ হয়তো এই কথাটা বলছে। উদয়ন গুহর আজকের এই কথার আপনি একটা জাস্টিফিকেশন দিলেন, আমি বুঝলাম। আমি জানি না দল কি ব্যবস্থা নেবে, কিন্তু কিছুদিন আগে উদয়ন গুহর এরকম ভুরি ভুরি এবং ঝুরি ঝুরি উদাহরণ রয়েছে। এই যদি আমি সমস্ত বাইটগুলো দেখাই তাহলে আমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বাকিদের কাউকে বলতে দিতে পারবো না। কিন্তু একটা প্রতিক্রিয়া কিছুদিন আগে অপারেশন সিঁদুরের পরে যখন প্রধানমন্ত্রী এলেন, আপনাদের মনে থাকবে অপারেশন সিঁদুর সেটা নিয়েও বিতর্ক, এবং এই বিতর্ক তৈরি করলেন কে? উদয়ন গুহ। কেন? কি মনে হলো উদয়ন গুহর? সিঁদুর বেচতে আসছে কেউ কেউ। একটু মনে করে আমার দর্শকদের কি বলেছিলেন সেই সময় উদয়ন গুহ, দেখুন। আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ পার্থদা যেটা করছেন, যে তারা নাকি এমন কিছু পদক্ষেপ নিয়েছে যে উদয়ন গুহকে এরকম কিছু মন্তব্য করতে হয়েছে। কিন্তু এই অপারেশন সিঁদুর নিয়ে এই বক্তব্যের কি মানে বা কি যুক্তি, এবং দল তারপরে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, এর আগে উদয়ন গুহ যা যা বক্তব্য পেশ করেছে তার এগেনস্টে দল কোনো বক্তব্য নিয়েছে কিনা, এগুলো আমার জানার ইচ্ছে রইল। আমি পরবর্তী ক্ষেত্রে যখন আবারও আসবো পার্থদার কাছে জানবো। মনিদা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে, বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল। মনিদাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমি মনিদার কাছে আসার আগে একটু ছোট করে, যেহেতু ঝন্টুদা আমার সঙ্গে রয়েছেন আর ঝন্টুদা উত্তরবঙ্গের মানুষ, ঝন্টুদা আমার কোথাও মনে হয়েছে মানে উদয়ন গুহর এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, আমি জানি না যে আগে দেখুন আমার মানে আমি যবে থেকে এই পেশায় এসছি এবং যেটুকু পড়াশোনা শুরু করেছি ঝন্টুদা, তবে থেকে উদয়ন গুহর মানে সেই সময়টা, মানে যে সময় উনি ফরওয়ার্ড ব্লক করছেন সেই সময় ওই গল্প শুনেছি, কিন্তু পরে ওনাকে যখন সক্রিয় রাজনীতিতে আমি দেখছি সেটা উনি তৃণমূল কংগ্রেসে।
এবার কথা হলো যে উদয়ন গুহ কি সংগঠনটা এইভাবে ধরে রেখেছেন? তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে কি সংগঠনটাকে এইভাবেই ধরে রাখতে হবে? এবং এটা শুধু উদয়ন গুহ নয়, আমার প্রশ্ন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে, আমার প্রশ্ন অনুব্রত মণ্ডলকে নিয়ে, আমার প্রশ্ন সেই সমস্ত তৃণমূলের নেতাদের নিয়ে যারা পার্থদার মতো নন। না দেখো, উদয়নরা কিন্তু একটা মডেল। তুমি উদয়নবাবুকে তৃণমূলে দেখেছো, আমি উদয়নবাবুকে তৎকালীন ফরওয়ার্ড ব্লকে ওনার বাবা শ্রদ্ধেয় কমল গুহ কৃষিমন্ত্রী, সেই সময় উনি কৃষি দপ্তরের সমস্ত টেন্ডারগুলো উনি পেতেন। পার্থবাবু তখন কোন ইয়ে করতেন জানি না, পার্থবাবু তো শিক্ষক নেতা হিসেবে আমি খুব ভালোভাবে চিনি, খুব সজ্জন মানুষ, ওনার সাথে প্রোগ্রাম আমারও করতে ভালো লাগে। কোচবিহারে যখন আমি শিক্ষকতা করতাম তখন বাম জমানা এবং সক্রিয় ছিলেন। বাবা কৃষিমন্ত্রী, তিনি কৃষি দপ্তরে একাধিক টেন্ডার তার একটা বড় বিতর্ক ছিল, আমি সেই অ্যাসপেক্টে যাচ্ছি না। দেখো উদয়নবাবুরা কেন মডেল, উদয়নবাবু একটা নাম নয়। এই যে তুমি অনুব্রত বললে, সিদ্দিকুল্লাহ বললে, এরা না এই দলের তো এদের হাইকমান্ড নেই, এদের আছে নবান্ন, এদের আছে কালীঘাটের নেত্রীর কাছে নম্বর বাড়াতে হয়। দেখবে আমাদের কি হয়, সাপ্লিমেন্টারি থাকে, কোনো স্টুডেন্ট একটু পিছিয়ে পড়লে তাদের একটা সুযোগ থাকে সাপ্লিমেন্টারিতে নাম্বার বাড়ানো। এদের এই সাপ্লিমেন্টারি নাম্বার বাড়ানোর জন্য মাঝে মধ্যে গাল গল্পগুলো করতে হয়। দেখো কি অসহায়ভাবে দলের সরকার চলছে তৃণমূলের। উদয়নবাবু কম ভোট পেয়েছে, নিশীথবাবুর কাছে হেরে গেছে বলে তার হাত ভেঙে দেওয়া হয়েছে, সরকার কিচ্ছু করেনি। মানে সরকার কার? তৃণমূলের সরকার। তো আমি বলছি যে উদয়নবাবুদের কেন এই সন্ত্রাসের আশ্রয় নিতে হয়, কেন অনুব্রতদের সন্ত্রাসের আশ্রয় নিতে হয়? আমি ধরলাম বিরোধীরা খুব সন্ত্রাস করছে তাই তাদেরকে এগুলো কথা বলতে হচ্ছে। কেন প্রশাসনের প্রতি অনুব্রতবাবু উদয়নবাবুদের কোনো ভরসা নেই? মানে তৃণমূল তো সরকারে আছে, কেন ল অ্যান্ড অর্ডারকে তার হাতে নিতে হচ্ছে? পার্থবাবু খুব ভালো কথা বললেন, কিন্তু উনি ওনার স্মৃতি খুব দুর্বল বা পাশ কাটালেন। আরজি করে যখন রাত দখল হচ্ছে তখন এই উদয়নবাবুর নেতৃত্বে যে তৃণমূল, এই তৃণমূল এই মাথাভাঙ্গায় দিনহাটায় কি নির্মমভাবে নাগরিক সমাজের উপরে হামলা করেছিল। কেউ অ্যারেস্ট হয়েছিল, নামটা উঠে এসেছিল কার? উদয়নবাবুর। আচ্ছা, ভোট পরবর্তী হিংসা, 24-এর নির্বাচন, 21-এর নির্বাচনে 24 ধরে নিলাম আমি, একদম খুব কাছের 24, কত শত মানুষ মাথাভাঙ্গা দিনহাটার থেকে পার্থবাবু পার্শ্ববর্তী অসমে আশ্রয় নিয়েছিল, মনে আছে আপনার? মানে আপনি উত্তরবঙ্গের ভূমিপুত্র, আমি উত্তরবঙ্গের ভূমিপুত্র। আচ্ছা বলুন তো বুকে হাত দিয়ে, উত্তরবঙ্গের রাজনৈতিক কি এতটা অসহিষ্ণু ছিল পার্থবাবু যে আমাদের ওখানে গ্রাম দখল হয়, আমাদের ওখানে মানে ভোটে হেরে গেলে বিরোধীদেরকে পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে ঘরবাড়ি ছেড়ে দিয়ে আশ্রয় নিতে হয়? সবটাই তো হয়েছিল উদয়নবাবুর নেতৃত্বে, নাকি? দল কি ব্যবস্থা নিয়েছিল? উদয়নবাবুরা এগুলো বলে, দেখো তুমি বলছিলে না মমতা ব্যানার্জি ছবির সামনে উনি বলছেন অভিষেকের তারা এইসব পারমিট করে না, আমি বলছি একদম ভুল। উদয়নবাবুরা মডেল, তারা এইসব বলে গরম, দেখো উন্নয়নে কিচ্ছু করে না, উন্নয়ন করে না বলেই জনভিত্তি ধরে রাখতে এই ধরনের মানে চটকদারি কথা বলতে হয়। তাহলে তো ঝন্টুদা এটা বলতে হয় উদয়ন গুহ মডেল হতে পেরেছেন বলে তার 7 খুন মাফ, আর বেবি কোলে মডেল হতে পারেননি বলে তাকে বহিষ্কার করা। এখানে দুটো পার্ট আছে। পার্থবাবু মহাসচিব দলের, তাকে কিন্তু দল কিছুক্ষণের মধ্যে 2-4 দিন 7 দিনের মধ্যে দল থেকে তাড়ালো, তাই তো? সব পথ কেড়ে নিল। মানিক ভট্টাচার্য কি তাড়িয়েছিল কি? বালুকে কি তাড়িয়েছিল? বিকজ শুধু ভোট ডিভিডেন্টের অ্যাসপেক্ট নয়, উনি ভোট করান এই কারণে নয়, ভোট করান এবং টাকাটা পাঠান। এই দুটো সোর্সকে যারা কন্টিনিউয়াস রাখে তাদের 7 খুনই মাপ। এবং তুমি খেয়াল করবে উদয়নবাবুরা এইভাবে ভোটটা করেন এবং অর্থের সাহায্যটার কন্টিনিউয়াস রাখেন সাপ্লাই চেনটা বলেই দল তাদের ব্যাপারে অন্ধের মতো থাকে। আমি জানি না পার্থদা কি উত্তর দেবেন, আমি খুব শার্প। ফিরে এলাম বিরতির পর। সন্দীপা দি বা মনিদার কাছে যাওয়ার আগে খুব দ্রুত কুণাল ঘোষের একটা রিয়াকশন এই বিষয়ে কি বলেছেন দেখুন। এটা কোনো কথায় কেউ একটা প্ররোচনা দিয়েছে, বিজেপি সমানে অ্যাটাক করছে, ওখানে মারছে, গুলি চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলেছেন, তার আগে কি বলেছেন, পরে কি বলেছেন, সেটা না ধরে একটা লাইন ধরে ওটা হয় না। বিজেপি ওখানে জমি হারাচ্ছে বলে ধারাবাহিক প্ররোচনা দিয়ে যাচ্ছে। আমার তো এটা মনে হচ্ছে এখন যে মনিদা অনিল বসু দিলীপ ঘোষটা কি দোষ করলেন, যাই হোক, হ্যাঁ বলুন মনিদা, কি করছে বিজেপি ওখানে যে এইসব কথা বলতে হচ্ছে লোকটাকে? একটা ভালো লোক। দেখুন, বিষয় হচ্ছে আমরা দেখেছি যে
2021-এর পর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, নতুন ধারা আপডেটেড, পার্থধারাও জানে যে তৃণমূল কংগ্রেস মানে আপডেটেড সিপিএম। ওরা যা যা করেছে সেইটাকে আবার আরও কিছু আপডেশন দরকার, সেইভাবে করে আপডেট করে সেই একই জিনিস মানে কাজটা একই, বেসিক ইনস্টিংক্ট একই আছে, কি করে আপডেশন করা যায় সেই কাজগুলোই কিন্তু পার্থদা দিনের পর দিন করে আসছে। আমরা কমিউনিস্টদের সময়ও দেখেছি যে পোস্ট পোল ভায়োলেন্স বা বিরোধীদের কিভাবে মারা যায়, সেই নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যেরও অ্যাসেম্বলিতে স্পিচ আছে। আর তারপরেও দেখেছি এনসিআরবি রিপোর্টেও দেখছি যে কিভাবে মানুষকে মারা যাচ্ছে। আপনি দেখুন এই কয়েকদিন আগে মালদার একটা ইস্যুতে, যেহেতু নর্থ বেঙ্গল নিয়ে বলছি, নর্থ বেঙ্গল নিয়েই বলছি, যে একটা বিশেষ আদালত একজন স্কুল টিচার রফিকুল ইসলামকে পস্কো আইনে তার কত 7 বছর না 8 বছর যাবজ্জীবন জেল দিয়েছে, প্লাস ফাইনও করেছে মনে হয় 50,000 টাকা। তো হ্যাঁ পস্কো, সেই তো বলছি পক্সো, সেটাই বলছি, পক্সোতে করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পার্থদাদের মতো ভালো লোকগুলোকে সামনে রেখেছে, কিন্তু শক্তি কিন্তু এদের হাতে নেই, পার্টির ক্ষমতা কিন্তু পার্থদার মতো লোকদের নেই। এই জন্যই পার্থদাদের যে জায়গায় ছিল মূল জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উদয়ন গুহর যদি আমরা আগের ইতিহাসগুলোও দেখি, যখন লেফটে ছিল তখনেরও যদি ইতিহাস দেখি, তো সেটাও কিন্তু আমাদের ঝন্টুদা কিছুটা বলল, দিনাটার হত্যা থেকে শুরু করে আরও বিভিন্নভাবে চাষিদেরকে অত্যাচার করা থেকে শুরু করে চাষিদের হত্যা এবং পোস্ট পোল ভায়োলেন্সে কীভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আলোচনা অনেক হয়েছে। তাহলে তৃণমূল কংগ্রেস ওয়াশিং মেশিন লাগবে বলছেন, মানে উচিত ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে যদি সবই বিজেপির নেতারা করে, তাহলে তারা কি হাত ধুয়ে হাত গুটিয়ে বসে রয়েছে চুপচাপ? বারবার বলছে বিজেপি প্ররোচনা দিচ্ছে। আমি তো ভেবেছিলাম পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে হবে, কিন্তু উদয়ন গুহর মতো একজন নায়ককে নিয়ে, মানে তৃণমূল কংগ্রেসের কাছে নায়ক, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। পোস্ট পোল ভায়োলেন্স দূরে সরিয়ে রাখলাম, যে যদি বিজেপি নেতারা সব কিছুই করতে থাকে আর এরা কি হাতে ধুয়ে আছে, তার জন্য তো গত 1 মাসে যে রিপোর্ট এসেছে সুপ্রিম কোর্ট থেকে, সিবিআই থেকে, হাইকোর্ট থেকে, স্পেশাল কোর্ট থেকে, সেগুলো নিয়ে আলোচনা করে দেখুন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে যে এদেরকে মুখ করে করতে হবে, যেটা আমি খুব স্পেসিফিক্যালি যেটা জানতে চাইছি, যেটা পার্থদা বললেন শুরুতে, এবং কুণাল ঘোষের যে রিয়াকশনটা আমি চাইলাম, বিজেপি এমন কিছু করছে ওখানে যার জন্য এই ধরনের বক্তব্য বলে ফেলছেন, মানে এগুলো বেরিয়ে যাচ্ছে একটা সভা করতে গিয়ে। আমার প্রশ্ন, প্রথমত বিজেপি কি করছে ওখানে, দ্বিতীয়ত হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চটা বিজেপি কি করছে তার এগেনস্টে মানুষকে উস্কানোর সভা তো নয়, তাহলে এই ধরনের মন্তব্যগুলো এই সভা থেকে আসছে কেন? না, এবার বলি, কুণাল ঘোষ হচ্ছে সেই রকম পুরুষ মানুষ যারা প্রেম করে বিয়ের কথা বললে সরে যায়। তো কুণাল ঘোষ এরকম কোনো দলের দায়িত্ব নেই, কিন্তু সবসময় বাইট দেবে। ওনাকে নিয়ে আলোচনা করাটাই আমার মনে হয় বৃথা, এর জন্য ওনার বিষয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু তৃণমূল 21শে জুলাই কেন মেরেছিল সিপিএম, মারল কাকে? যুব কংগ্রেসের নেত্রীকে, যুব কংগ্রেসের কর্মীদের, আর সভা করছে তৃণমূল কংগ্রেস, গালি খাচ্ছে বিজেপি, যেখানে 21শে জুলাইয়ের সাথে বিজেপির কোনো সম্পর্কই নেই। তো সুতরাং 21শে জুলাইকে ওরা কিভাবে ইউজ করবে? পিকনিক, কেউ শহীদদের সভায় আসে না। আপনি পার্থবাবু বুকে হাত দিয়ে রাখুন তো, যে আজকে আমি দাঁড়িয়ে বলছি, আজকে সবে কত 7 তারিখ, 14 দিন বাকি আছে। ওখানে যদি কোনো ক্যামেরাম্যান, কোনো কর্মী, ছেড়ে দিন কর্মী, একদম নিচু তলায় যাব না, ব্লক সভাপতিকেও যদি জিজ্ঞেস করে, ভাই তুমি শহীদদের সভায় এসেছো, 5টা লাইন বলতে পারবে না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এইগুলো বলবে। শহীদদের সবাই যাচ্ছে কিসের জন্য 21শে জুলাই, সেটা কিন্তু বলতে পারবে না। সুতরাং ওটা একটা ইভেন্টের কাজ। সেই যেমন বড় বড় কনসার্ট হয়, সামনে থেকে একদম স্টেজ থাকে, হেঁটে হেঁটে নাচ করতে করতে যায় সব ড্যান্সাররা, ঠিক ওরকম করে একটা শো করে দেয়, করে দিয়ে মানুষকে মাতিয়ে রাখার একটা প্ল্যান। আমার কিন্তু সেটা বিষয় নয় এখানে। আমার বিষয় যে আজকে এত বছর হয়ে গেল, আমি এর আগেও শোগুলোতে বলেছি যে আমরা কথায় কথায় বাঙালির অস্মিতার কথা বলছি, আজকে আমাদের অস্মিতা কোথায় গেছে? যে পোস্ট পোল ভায়োলেন্সে রাজনৈতিক হত্যা সারা ভারতবর্ষের মধ্যে কেরল আর পশ্চিমবাংলায় সব থেকে বেশি, এটা থেকে আমরা কোথায় রেহাই পাবো? সবাই তো আশা করেছিল 2011 নির্বাচনের সময় যে তৃণমূল সিপিএম যে কায়দায় কংগ্রেসের নেতা নেত্রীদের, সেটা আলাদা কথা, কংগ্রেস এখন সিপিএমের সাথে হাত মিলিয়েছে, আলাদা বিষয়, আমি ও বিষয়ে যাচ্ছি না।
কিন্তু যেভাবে কংগ্রেসীদের, বিরোধী দল তখন কংগ্রেস ছিল, কংগ্রেসীদের মেরেছে, তারপরে তৃণমূল কংগ্রেসের মেরেছে, তৃণমূল কংগ্রেস আসার পরেও যদি বিরোধীদের সেই একইভাবে হত্যালীলা চালিয়ে যায় এবং সব কিছু ছাড়িয়ে গেছে। আমি বলছি না আপডেটেড ভার্সন, পার্থ দ্বারা শুধু মারে না, আবার লুটো করে নেয়। যে আমার এমন বহু বিজেপি কর্মীকে মেরেছে, তার মোবাইলের দোকানের 50,000 টাকার জিনিস চুরি করে নিয়ে গেছে, 22 লাখ টাকার গাড়ি ভেঙে দিয়েছে, ট্রাক দাঁড় করিয়ে গুদামের জিনিস লুট করে নিয়ে গেছে, একদম পুরো উইথ প্রুফ অ্যান্ড ডকুমেন্টেড আমি দিতে পারবো। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে পার্থবাবু, আপনি একজন শিক্ষিত সমাজের প্রতিনিধি, যতই আমার বিরোধী দল করুন, আপনি বলুন তো এই জায়গাটা থেকে আমরা কখন বেরোতে পারবো না? এই জায়গাটা আমরা ভারতবর্ষকে দেখাতে পারবো না? বিহার যদি দেখাতে পারে, যাদের আমরা বিমারি রাজ্য বলতাম, বিমারু রাজ্য উত্তরপ্রদেশ যদি দেখাতে পারে, তাহলে আমরা কেন দেখাতে পারবো? বিহারে তো আবার অন্য দুর্নীতি হচ্ছে, ছেড়ে দিন ওই এইটা নিয়ে আর আজকে কথা বলে লাভ নেই। এই যে অভিযোগ বিহার থেকে এসেছে, সেটা নিয়ে আমরা একটা অন্য আমি ইস্যু নয়, আজকে হচ্ছে পোস্ট মনিদা বেশ বেশ বুঝতে পেরেছি। আমি এক খুব শার্প একটা ব্রেক নিই, বিরতির পর ফিরে এসে খুব তাৎপর্যপূর্ণ যেটা মনিদাও এখানে বলার চেষ্টা করছিলেন, যে 21শে জুলাইয়ের এই সমাবেশ বা সভা, যেটা আমিও বলার চেষ্টা করছি, যে এই আবেগটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারে, এই আবেগটা ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতার কিভাবে থাকছে, কেন বিজেপির নাম এখানে জড়াচ্ছে, তৃণমূল কংগ্রেসের কাছে এই 21শে জুলাইয়ের মাহাত্ম্য কি ততটাই যতটা সন্দীপাদির কাছে? একটা বিরতির পরে ফিরবো। আবেগ কে বুঝবে? 21শে জুলাইয়ের আবেগ, এই আবেগ তারা বুঝবেন যারা তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন, আর বুঝবেন কংগ্রেসের নেতা, নেত্রী, কর্মী, সমর্থক সবাই। এটা মানে হওয়ার কথা। হ্যাঁ, এই দুঃখ বা এই কষ্ট যারা বয়ে নিয়ে চলেছেন, যারা সত্যি সেদিন আন্দোলনে ছিলেন, তাদেরও বোঝার কথা। বোঝেন মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাকিরা যারা অনেকটা পরে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছে, যারা এই যে অভিযোগগুলো ওঠে যে কামানোর জন্য তৃণমূল কংগ্রেস এসছে, কামানো, কোট আনকোট কামানোর জন্য তৃণমূল কংগ্রেস এসেছে, তারা কি সত্যি আবেগ বোঝে সন্দীপাদি? দেখুন, আমি ওই ডিম ভাত মৎসবের কথাই যাচ্ছি না। ডিম ভাত মৎসব তো 21শে জুলাইয়ের মঞ্চ এখন যেটা দেখছি, সেটা গতবার বোধহয় অন্য কিছু হয়েছিল, ডিম ভাত না হয়ে বোধহয় অন্য কিছু হয়েছিল, আরেকটা মেনু অ্যাড হয়েছিল। মানে 21শে জুলাই তৃণমূলের কাছে ঠিক আছে, খুব মানে আমি কারোর খাওয়ার দাওয়ারের দিকে যাচ্ছি না, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে ঠিক আছে 21শে জুলাই কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কারা কারা সেখানে শহীদ হয়েছিলেন, কার নির্দেশে গুলিটা চলেছিল, মহাসচিব মনীশ গুপ্ত তৃণমূলের মঞ্চ আলোকিত করছেন এই মুহূর্তে। তো ওই প্রসঙ্গে যদি যেতে হয় দেবারতী দেবী, তাহলে আরও 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। কিন্তু 21শে জুলাই যখন কথাটা আসে, প্রতি বছরই একজনের নাম মনে হয়, স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুন্সী। স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুন্সী যখন গুলি চলছিল, তখন একটার পর একটা যখন বডি পড়ছিল, সামনে পিজি হসপিটাল, এক একটা বডিকে তুলে সেই নিজের সাদা পায়জামা পাঞ্জাবি পরেছিলেন। আমাদের রাজনৈতিক ইতিহাসের বই থেকে যতটুকু জেনেছি, ওই সময় তো ডেফিনেটলি ছিলাম না আমরা, কিন্তু আমরা বই পড়ে যতটা জানি, বা আমাদের যারা পূর্বসূরি কংগ্রেসীরা যারা আছেন, কংগ্রেস কর্মীরা, কংগ্রেস নেতৃত্বরা যারা আছেন, তাদের থেকে যা শুনেছি, তো একটার পর একটা বডি তুলে নিয়ে যাচ্ছেন, পুরো সাদা পায়জামা পাঞ্জাবি রক্তে রঞ্জিত হয়ে গেছিল। মাননীয় সেদিন ছিলেন, কিন্তু মাননীয়া কি করে 21শে জুলাইয়ের এই শহীদ দিবসটাকে কি করে শক্তি প্রদর্শনের একটা মঞ্চ, এবং শক্তি প্রদর্শনের মঞ্চ কাদের বিরুদ্ধে? না অন্যায়ের বিরুদ্ধে নয়, রাজ্যের বিরোধী যারা আছে, রাজ্যের বিরোধী দল যারা আছে, যারা অন্যান্য বিরোধী দলকে ভোট দিচ্ছে, সেই কর্মী, সেই মানুষ, সেই জনগণ, তাদের প্রতি, তাদের এগেনস্টে একটা শক্তি প্রদর্শনের একটা মঞ্চ হিসেবে মাননীয়া সেটাকে তুলে ধরেছে। যেই মঞ্চটা দিনের পর দিন মাননীয়ার যে ফলের বাগানটা উনি বানিয়েছেন, যেই মঞ্চটাকে ভিত্তি করে, সেই ফলের বাগানে আম গাছ পাবেন, আনারুলের মতন, ভীমরুলের মতন চাকে চাকে আনারস ফানারস অনেক কিছুই পাবেন। এই ম্যাঙ্গো, তারপরে উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শৌকত মোল্লা, যিনি নাকি বোমা বাঁধেন, এবং সেটা মাননীয়া জানেন, আমি বলছি না, পার্থবাবু মাননীয়া নিজে বলেছেন। তো এই যে ফলের বাগানে এই যে ফলগুলোর চাষ, এই ফলগুলোর চাষ উনি করেছেন ভিত্তিটা কিসের ওপর করে? 21শে জুলাইয়ের মঞ্চটার উপর ভিত্তি করে। কেননা সেখানে বিরোধীদের এগেনস্টে যে শক্তি প্রদর্শনটা উনি করেন, সেই শক্তি প্রদর্শনের ফলে এই ম্যাঙ্গো ফ্যাঙ্গো, মনোজিৎ মিশ্র ফিশ্র, উদয়ন গুহ, যে কিনা শস্য বীজ কেলেঙ্কারির
অন্যতম নায়ক, কোটি কোটি টাকার শস্য বীজ কেলেঙ্কারি 2010-এর আগে, 2011-এর আগে এই মাননীয়া উনি কমিশন গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর। উদয়ন গুহ তৃণমূলে জয়েন করে, কমল গুহর ছেলে উদয়ন গুহ তৃণমূলে জয়েন করে। আপনি গুগলে সার্চ করুন সেই কমিশন, সার্চ করুন সেই শস্য বীজ কেলেঙ্কারির তথ্য, কিচ্ছু পাবেন না গুগল থেকে উধাও। ওই নথি কোথায় আছে, ওই তথ্য নবান্নে 14 তলার কোন আলমারির কোন তাকে ধুলো পড়ছে, ধুলো জমছে, কেউ আজ অব্দি জানে না। কিন্তু উদয়ন গুহ আজকে একটার পর একটা এরকম মুক্তি করে যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে করছে, কখনো কংগ্রেসের বিরুদ্ধে করছে, কখনো বলছে হাত ভেঙে দেবে, কখনো বলছে পা ভেঙে দেবে। আমাদের কথা হচ্ছে এই যে সাহসটা কোত্থেকে আসছে? আমার ঘরের বাবা, আমার ঘরের মা, আমার ঘরের গার্জিয়ান আমাকে যদি অভয় না দেন, আমার সাহস হবে আমার পাশের বাড়ির যে নেইবার আছে, যে পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে গিয়ে সেরকম কোনো হুমকি দেওয়ার, ধমকি দেওয়ার? তার পাশাপাশি লোকাল প্রশাসন, লোকাল থানার হাত যদি আমার উপর না থাকে, লোকাল সিকিউরিটির হাত যদি আমার উপর না থাকে, আমার সাহস হবে কাউকে বেরিয়ে গিয়ে দুখানা চর মারার? দেবারতী দেবী, আপনার সাহস হবে? আমরা এখানে যারা আছে আমাদের কারো সাহস হবে? পার্থবাবু স্বনামধন্য শিক্ষক একজন, যদিও তিনি তৃণমূলটা করছেন, খুব ভালো মানুষ তৃণমূলে, ওনার সাহস হবে ওটা করার? উনিও পারবেন না এটা করতে। ওনারও ঘাড়ে অত দম নেই যে দমটা এই মনোজিৎ মিশ্রদের আছে, যেই দমটা এই অনুব্রতদের আছে, যেই দমটা কি নাম এই গুহদের আছে। তো আমরা আজকে একটা কথাই বলবো যে সবই বুঝলাম, কিন্তু এই যে পেশি শক্তি আপনারা প্রদর্শন করছেন, রাজ্যের মানুষ যারা আপনাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, তমন্না খাতুনের মতন একটি 9 বছরের শিশুকে মরতে হচ্ছে, আপনারা জিতে গেছেন, লাইসেন্স পেয়ে গেছেন মানুষকে মারার, সেই জন্য একটা ছোট বাচ্চা অবধি রেহাই পাচ্ছে না। এই শক্তির প্রদর্শনটা কিন্তু পার্থবাবু এখন ওই বিরোধী শূন্য বলতে বলতে এই শক্তির প্রদর্শনটা আপনাদের দলের লোকেরাই আপনাদের ওপর করছে। না হলে মালদায় মাননীয়ার অতি প্রিয় বাবলু খুন হয় না পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তৃণমূলের হাতে? বকটুই কাণ্ড হয় না তৃণমূলকে খুন করছে? আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলকে খুন করছে, তৃণমূলকে ধর্ষণ করছে, আবার এখন দেখছি কি বিজেপি নাকি তৃণমূলকে মারছে। এখানে একটা জিনিস খুব পয়েন্ট করতে হবে দেবারতী দেবী, এই যে গোটা বাংলায় অস্ত্র ভান্ডারের যে সমারোহ, ইজিলি অ্যাভেলেবেল, তৃণমূলের হাতে চলে আসছে, বিজেপির হাতে চলে আসছে। আমরা একটু জানতে চাইছি যে এই অস্ত্র ভান্ডারের সূত্রটা কি, কোথায় আছে সেটা, কি করে এত ইজিলি অ্যাভেলেবেল, কি করে বন্দুক, বোমা, গুলি, বারুদ এগুলো চলে আসছে এই দুটি দলের হাতে? আমরাও জানতে চাইছি, সাধারণ মানুষরা একটু জানুক, তাহলে সাধারণ মানুষদের একটু উপকার হবে। যে দৌরাত্ম্য সৃষ্টি করেছে আজকে তৃণমূল কংগ্রেস সরকার প্রশাসনের নাম ভাঙিয়ে, যে থ্রেট কালচার শুধুমাত্র কলেজে, ইউনিয়নে নয়, প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশনে চলছে, রাজনৈতিকভাবে চলছে, রাজনৈতিক মঞ্চগুলো থেকে দেওয়া হচ্ছে। আমরাও চাই সাধারণ মানুষ। সন্ধিবাদী বেবি কোলে কিন্তু শাস্তি পাচ্ছেন, বেবি কোলেও কিন্তু শাস্তি পাচ্ছেন, তাহলে এই দলটাকে আমরা ক্রিটিসাইজ করছি, মানে আপনি ক্রিটিসাইজ করছেন কিভাবে? এক্ষেত্রে যদি বেবি কোলেও ছাড় পেয়ে যেতেন তাহলে হয়তো এই জায়গাটা বলার একটা ক্ষেত্র থাকতো। একদম মানে একদম এরকম ভাবে, মানে দেবারতী দেবী আপনি যে বলছেন বেবি কোলে কেউ করেছে সাসপেন্ড, মানে সাংঘাতিক ধোয়া তুলসী পাতা, হ্যাঁ বহিষ্কার করেছে, ধোয়া তুলসী পাতা দল, নেলসন ম্যান্ডেলার দল চলে এসেছে এখানে। তৃণমূল দল তো না, মাননীয়ার দল তো না, বিবেকানন্দের বড় ছেলের বংশ। কিন্তু এই যে পুলিশ মন্ত্রী আছেন, উনি পুলিশদেরকে বলেন, ক্যাটাগরাইজ করেন, ক্লাসিফাইড করেন, কিছু কাজ তো দেখাতে হবে যে না অনুব্রত মণ্ডলের এগেইনস্টে কিছু করা যাবে না। অনুব্রত মণ্ডলের নাম্বার, আমার এই যে 23খানা জেলা আছে, এই 23খানা জেলার মধ্যে সবার উপরে অনুব্রত মণ্ডল আমার ব্লু হোয়াইট বয়। কেননা এক তো অনুব্রত মণ্ডল ওই সুচপুরের মতন ঘটনা সাজিয়ে দেয়, আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অনুব্রত মণ্ডলকে যখন ধরা হয়, অনুব্রত মণ্ডল বাংলা বলে, অনুব্রত মণ্ডলের জন্য ইডি সিবিআইরা বাংলা ট্রান্সলেটর খুঁজে পায় না। অনুব্রত মণ্ডল কোন কার সাজিতে কোন জাদু বলে, ইডিআর সিবিআই বাংলা ট্রান্সলেটর গোটা বঙ্গ বিজেপিতে নেই, কেউ বাংলা বলে না তো বঙ্গ বিজেপিতে কেউ। শুভেন্দু অধিকারী উনি হিন্দি বলেন, উনি মারাঠি ভাষা বলেন, উনি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলেন, উনি বাংলা বলেন না। কিন্তু প্রবলেমটা হচ্ছে অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে গেছে, ষাঁড়ের মতন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, কিসের জন্য? এবং এই আমি সব বুঝলাম আপনার একদম শুরুর বক্তব্যটা ধরে আমি এখানে বলি যে 21শে জুলাইয়ের এই আবেগটা কেন কংগ্রেস ধরে রাখতে পারলো না? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেগটা নিয়ে তার দল, আপনি বলছেন এই আবেগের ওপর উনি ওনার দল প্রস্তুত করেছেন, বেশ করেছেন, আমি যদি বলি কংগ্রেস পারলো না কেন?
না মানে আমি শহীদ হয়েছে, আমি গিয়ে সেখানে তর্পণ করব, আমি ফুল অর্পণ করব, আমি আমার মতন করে আমি শহীদদেরকে স্মরণ করব। আমি কি সেই শহীদ স্মরণে গিয়ে আমি কি আমার পেশি শক্তি দেখাবো? না, পেশি শক্তি না, দেখানোর তো এখানে definitely বিষয় আমি নয়। কি event management না, না, করবো? পেশি শক্তি দেখানোর তো এখানে আপনি বিষয় বলুন নয়। না, দেবারতী দেবী আপনি বলুন, শহীদরা যারা মারা গেছেন সেই 11-12 জন 13 জন যারা আমি এটা নিয়ে খুন রাজনীতি হয়েছে, করতে শহীদ- বলছি না। না, না, আমি একদম বলছি মানে করতে হবে এখানে রাজনীতি। এই যারা মারা গেলেন 13 জন মারা গেলেন, শহীদ এই হয়েছে, 13 মারা না, জনকে শহীদ হয়েছে। বেশ, আপনার কথা শহীদ শুনে হয়েছে। আপনার কথা ধরেই বলছি শহীদ হলেন। এই যারা শহীদ হলেন তাদেরকে বাংলার মানুষকে চেনালো না কেন কংগ্রেস? কেন কংগ্রেস এই দায়িত্বটা নিল না যে কারা কারা শহীদ হয়েছেন তাদেরকে চেনাই আমরা? কংগ্রেস এই দায়িত্বটা নিল না কেন? কংগ্রেসে বেনজল ঢোকেনি, তাহলে আপনি এটা কি মানে মানবো? না, না, কংগ্রেসে তাহলে বেনজল ঢুকেছে? আমি জানি না, এটা ধরে নিতে হবে। আমি দেবারতী দেবী আমি জানি না আপনি কোন অ্যাঙ্গেলে বলছেন। শহীদদেরকে চেনাবার মতন শহীদদের কথা বলার জন্য প্রত্যেকটা বছর ধরে প্রত্যেকবার প্রত্যেকটা স্মরণ সভায় আমরা বলি, কিন্তু ওই তৃণমূলের মতন ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা করি না। কংগ্রেস একটা পার্টি, ইটস নট এ মেয়ার পার্টি, ইটস নট এ মেয়ার পলিটিক্যাল পার্টি, ইটস এন ইনস্টিটিউশন। আমার বাড়িতে আমার কাছের মানুষরা খুন হয়েছে, আমার রাজনৈতিক পূর্বসূরীরা খুন হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি ডিম ভাতের মোচ্ছব করব না, সেখানে দাঁড়িয়ে আমি ডিজে বাজাবো না, সেখানে দাঁড়িয়ে আমি লে পাগলু ডান্সের গান বাজাবো না, সেখানে দাঁড়িয়ে আমি পেশি শক্তি প্রদর্শন করব না, সেখানে দাঁড়িয়ে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করব না, সেখানে দাঁড়িয়ে কোনো রাজন্যা না সুকন্যা তাকে আমি ইন্ট্রোডিউস করাবো না, সেখানে আমি সেই শহীদদের পরিবারকে তুলে আনবো সেই মঞ্চে। এত বছরে কতবার দেখা গেছে, এই 14 বছরে কতবার 21শে জুলাইয়ের মঞ্চে সেই শহীদদের পরিবারের একজন কেউ দেখা গেছে? এটা আমার চ্যালেঞ্জ। পার্থদার কাছে একটু উত্তর নেই। পার্থদা, দেখুন, আমি এতক্ষণ ধরে সকলের বক্তব্য শুনছিলাম। প্রথমে সন্দীপা দেবীর বক্তব্য রেস ধরেই বলি, আসলে এই 21শে জুলাইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শহীদদের 21শে জুলাই 1993 শহীদদের প্রতি যেমন শ্রদ্ধা নিবেদন করেন, পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই দল করতে গিয়ে বিভিন্ন সময় তার নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি যদি শ্রদ্ধা নিবেদন করা হয়, পাশাপাশি নিশ্চিতভাবে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এই কর্মসূচি যেহেতু হচ্ছে, সাম্প্রতিক যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই বিষয়গুলো উঠে আসে, এটা নতুন কিছু বিষয় না। আসলে কারো কারো হতাশা থেকে এ ধরনের কেউ বলবার চেষ্টা করে, তাদের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে গলা উঁচু করে এ ধরনের কথা বলে। আপনি নিশ্চিতভাবে বলেছেন কেন 21শে জুলাই কংগ্রেসই কেন এটাকে নিয়ে তারা তাদের মতো করে কর্মসূচি করছে না, করবার চেষ্টা করেছে, তেমন ভাবে মানুষের সাড়া হয়তো পায়নি এবং ভোট বাক্সে তার প্রতিফলন আমরা বরাবর পেয়েছি। তো স্বাভাবিকভাবে এগুলো হতাশা থেকেও বলছে। বিজেপিও খানিকটা এই 21শে জুলাইয়ের এই যে এত মানুষের যে সেখানে জমায়েত বা তারা আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আগামী দিনের রাজনৈতিক দিশা শুনবার জন্য, এটা থেকে খানিকটা হতাশ হয়ে তারা এ ধরনের কথা বলেন। তারা চেষ্টা করেন 21শে জুলাইকে কর্মসূচিকে খানিকটা বেরঙিন করবার জন্য। এবার উত্তরকন্যায় তারা একই দিনে অভিযান ডাক দিয়েছেন, আবার দক্ষিণবঙ্গেও কিছু করবার চেষ্টা করছেন, কিন্তু সেটা বিফলে যাবে। মানুষ 21শে জুলাই দীর্ঘ প্রায় 30 বছর ধরে এই যে কর্মসূচি চলছে তাকে সামনে রেখে মানুষ আসে প্রত্যেক বছর, নেত্রীর বক্তব্য শুনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এতে কেউ আতঙ্কিত হয়ে গেলে আমাদের কিছু করার নেই, তাদের রাজনৈতিক দেউলিয়াপনা মানে আপনার যদি সন্দীপাদি এখানে টার্গেট হয়ে থাকেন, তাহলে আমি বলছি যে আপনার এটা মনে হচ্ছে কেন যে কংগ্রেস আতঙ্কে রয়েছে? এটা কেন মনে হচ্ছে দাদা? আমি কংগ্রেসকে শুধু বলিনি, অনেককেই বলবার চেষ্টা করি। কংগ্রেস তো নিজেদের ব্যর্থতার দায় থাকতে পারছে না, বা শহীদদের নিয়ে তাদের কর্মসূচির প্রতিফলন কোথায় তারা বোঝাতে মানুষকে সক্ষম হচ্ছে না বলেই তারা এখন বিভিন্ন ধরনের কথা বলছে। আই এম সরি, একটু ইন্টারাপ্ট করছি। মানে শহীদদের কর্মসূচি নিয়ে কি করব? মানে ডিজে বাজাবো? কি করব? মানে কি করা উচিত? মানে আমার একটা শ্রাদ্ধ বাড়িতে আমি গেলে সেখানে কি করা উচিত? আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে করব যে ঠিক আছে আমরা ব্যর্থ, শহীদদের চেনাতে আমরা ব্যর্থ, আমি মেনে নিচ্ছি। আপনার প্রশ্নের উত্তর আমি দেব না। না, আপনি দেবেন না, আপনার ইচ্ছে। আপনি পরিষ্কারভাবে বলি আপনারা গণতন্ত্রে বিশ্বাসী, আরো আপনারা এখন একাতন্ত্রে বিশ্বাসী, আপনি কেন বিরোধীদের প্রশ্নের উত্তর দেবেন? কে বাধা দিয়েছে?
কে বাধা আপনারা- দিয়েছে আপনাকে না, না, 21 জুলাই শুনুন। কর্মসূচি নিতে? না, না, আপনারা কর্মসূচি নেওয়ার বহুবার প্রশ্নটা- চেষ্টা করেছেন, প্রশ্নটা অন্য আপনারা জায়গায়। কর্মসূচি সুপরিবার করতে পার্থবাবু, পারেননি। আপনি সেই যথেষ্ট আসলে ভদ্র। আমি আপনাকে আপনারা ভদ্রভাবে শুনুন। জিজ্ঞেস করছি, প্রশ্নটা অন্য জায়গায়। আমরা ধরে নিন আমরা কংগ্রেস ব্যর্থ, 21শে জুলাই যারা শহীদরা আমরা তাদেরকে চেনাতে ব্যর্থ। আপনারা চেনাতে পেরেছেন তো? তৃণমূল চেনাতে পেরেছে তো? মাননীয়া চেনাতে পেরেছে তো? একজনের নাম বলুন না শহীদের। আমি বলছি না সেই 10, 11, 12, 13 জনের নাম বলতে, একজনের নাম বলুন সেই শহীদ কে হয়েছিলেন, তাহলে যদি কাইন্ডলি প্রশ্নটা করা হোক। একজনের নাম বলুন। শহীদ 21 জুলাই শহীদ যারা হয়েছিলেন একজনের নাম বলুন। সেই 13 জন শহীদ শুধু নয়, পরবর্তী পর্যায়ে যারা বিভিন্ন নেতাই থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, এই তো এখন 21শে জুলাই থেকে নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুর, তারপরে কি বিজন সেতু, মরিচ ছাপি চলে গেলেন। কোথায় সেই ফাইলগুলো তাহলে? শহীদদের প্রতিও সেখানে শ্রদ্ধা মরিচ জানানো ছাপি, হয়। কে বলছে শহীদ মরিচ জানানো হয় ছাপির না? ফাইল কোথায়? সবাইকে জানানো হয়। মরিচ ছাপির ফাইল কোথায়? রক্ত মাখা ভাত ফাইল কোথায়? আপনারা স্টুডিওতে বসে বড় বড় কথা বলেন, মানুষের সাথে থাকবার মতো কর্মসূচি গ্রহণ করেন না। আপনারা আছেন তাই তো আজকে মানুষের আপনাদের সাথে? হাল এটা হয়েছে। যারা আপনারা রক্ত মানুষের সাথে মাখা আছেন তো? হাত খাইয়েছে সেই জন্য আপনাদেরকে, নিজের তাদের হাত দলের- ধরেছেন আপনারা। নিজের দলের সুতরাং লোকেদের কংগ্রেস পয়েন্ট বাংলার ব্ল্যাক মানুষের রেঞ্জে কাছে প্রাসঙ্গিকতা মাথায় হারিয়েছে। বন্দুক ঠেকিয়ে গুলি তো করেন স্বাভাবিকভাবে আপনারা যত সেই জন্য চিৎকার করে লম্বা গলা করে TMCP আপনারা বলুন না কেন, TMCP মানুষকে ল আপনারা কলে বোঝাতে কসবা ল সমর্থ কলেজের হবেন না। ইউনিটের আচ্ছা, এক মহিলা একটু বিরত করি ছাত্রীকে দুজনকে গুলি প্লিজ, করে একটু বিরত করি সন্দীপাদি একটু বিরত করি, একটা ব্রেক নেব প্লিজ, একটা ব্রেক নেব, খুব শার্প ব্রেক, ফিরে এসে বাকি দুজনের কাছে যাব। অনুব্রত উদয়নরা ছাড় পান কেন জানি না, আর ছাড় পান যখন মানে দেখা যাচ্ছে যখন কেউ কেউ ছাড় পাচ্ছেন, এই যেটা ঝন্টুদা বলছিলেন যে এটা নাকি মডেল, মানে উদয়ন মডেল, আর যদি এটা সত্যি হয়ে থাকে যে মডেল আছে বলে এরা ছাড় পেয়ে যাচ্ছেন, তাহলে তো মনোজিৎ মিশ্ররা লাই পাবেই। ঝন্টুদা খুব সংক্ষিপ্ত সময়। হ্যাঁ, আরে বাবা, নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরাচারী রূপ নিয়ে দিয়ে ফেলেছেন, ঠিক রক্তকরবীর মতন। তোমরা তো রক্তকরবী পড়েছো। সমস্যা হচ্ছে রক্তকরবী, রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবীতে বিশু পাগলা ছিল, নন্দিনী ছিল, যারা সত্যি কথা বলতো, শাসকের চোখে চোখ রেখে। আমাদের সেই ভূমিকাটা তোমরা কিছু টু সাম এক্সটেন্ট মিডিয়া করছে, কিন্তু মিডিয়াকে শত কেসে আটকে দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার বলছি পার্থবাবু, যে গুণধর উদয়নবাবুর কথা বলছেন, উনি উত্তরবঙ্গের মতন প্রান্তিক এলাকার একটা মিনিস্ট্রি সামলান। আপনি বিশ্বাস করেন তো, বামেদের ফেলে যাওয়া অনুন্নয়নের যে বিশাল বোঝা, সেই বোঝাটা তাদের তৈরি, এই যে সাদা হাতি পোষার মতন উত্তরবঙ্গ দপ্তর, সেটাই বহু কিছু উদয়নবাবুর করার কথা ছিল। এইসব বড় বড় কথা না বলে, যে লোকটি তার বাবাকে গালাগালি করেছে, তার বাবাকে ডিনাই করেছে, এই উদয়নবাবু, তার বাবাকে, যে বাবা তার পলিটিক্যাল মাইলেজ দিয়েছে, যে আজকে তাকে তৃণমূল নিতে বাধ্য হয়েছে তার পলিটিক্যাল ডিভিডেন্ড দেখে, সেই মানুষটি বাবাকে যে গালাগালি করছে, সে সাধারণ বিরোধীদের কি হাল করবে, এটা অন্তত আমরা সাধারণ মানুষ বুঝি। আমার প্রশ্নটা হচ্ছে যে একদম স্পেসিফিক, উত্তরবঙ্গের সংস্কৃতি, পিছিয়ে পড়া রাজবংশী, আদিবাসী, নেপালিদের মাঝখানে, মিশ্র জনজাতির মাঝখানে মিনি ভারতবর্ষের একটা ছোট পার্ট উত্তরবঙ্গ, সেখানে প্রান্তিকতাকে উঠিয়ে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যে কাজ করতে পারত, সেটা না করে আজকে এই লোকটি সন্ত্রাস, মৌখিক সন্ত্রাস, পলিটিক্যাল সন্ত্রাসের যে আকট তৈরি করছে, আগামীতে এই উদয়নবাবু কিন্তু অনুব্রতর মতন হতে চলেছে। আমি তো এই জন্যই বিগত কয়েক বছর ধরে বলে যাচ্ছি, উত্তরের নতুন অনুব্রত হতে চাইছেন উদয়নবাবু। কিন্তু অনুব্রতদের কি হাল হয়, যারা রাজনীতি করেছে পার্থবাবু, আমরা প্রত্যেকে দেখেছি। সেটা সুশান্ত ঘোষের সাথেও যা হয়েছে, অনুজ পাণ্ডের সাথেও যা হয়েছে, লক্ষণ শেঠের সাথেও যা হয়েছে, একই যেন ইতিহাস রিপিট না হয়। কারণ ঘুঘু কিন্তু বারবার ধান খেলে একবার ফাঁদে পড়ে। বেশ, আমি পার্থদার কাছে খুব ছোট করে একটা উত্তর নেব। আমি আগেরবার ভুলে গেলাম, যেটা ঝন্টুদা একটা বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে টাকার সাপ্লাই, এই মডেলদের এটা নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ। তাছাড়া কি পার্থদা, আসলে ঝন্টু বড়াইক বাবু এখানে মানে কোন দলের প্রতিনিধি হয়ে তিনি প্রতিনিধিত্ব করছেন? সাধারণ মানুষের। পার্থবাবু, আপনি আমার খুব প্রিয় বন্ধু। আপনার চন্টু বাবু শুনুন না, আমি একটা কথা বলছি, একটু শোনার ধৈর্য রাখুন। আপনার কথায় একটা কথাও বলিনি, আপনাকে শুধু বললাম যে আপনি আপনার কথাগুলো শুনে একদম বিজেপির প্রতিনিধির মতো হুবহু লাগছে। কারণ যে কারণে আমি প্রথমে বললাম যে উদয়ন বাবু যে বক্তৃতা দিয়েছেন, যেখানে বলেছেন এই পেটাইয়ের কথা বলেছেন, একটা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন দুদিন আগে সেখানে একজন গুলিতে
আহত হয়েছেন, মরণের সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, তার পিঠে গুলি লেগেছে, বিজেপির বিধায়ক ছেলে দীপঙ্কর রায় গুলি করে। আপনি এত আলোচনা করলেন, উদয়ন বাবুকে এত গালাগাল করলেন, একবারও একটা ছোট্ট কন্ডেম করলেন না এই ঘটনার। ঝন্টুদা, এতে থেকে আপনার বোঝা যায় যে আপনি কি মানসিকতা বিলোপ করেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে গালাগালি করাটাই আপনার পেশা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ মন্ত্রীকে পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? আপনি এখানে একজন ডাক্তারকে বিরোধী নেতা কৌস্তব বাবু যদি অশ্লীল কোনো মন্তব্য করে থাকে সেটা বেআইনি। পুলিশ যদি তাকে হার্ড এন্ড সোল কল করে তাহলে আজকে ওই ঘটনায় পুলিশ কি করছে? আর ওটার কথা কি তাই? না, ওই বেশ, অপরাধ একদম একদম সময় খুব সংক্ষিপ্ত, একজন আমি মন্ত্রী পরিবার কাছে যাই, এই ভাষায় ল এন্ড অর্ডারকে হাতে নিতে পারে? বেশ, মনিদা কেউ অ্যারেস্ট হয়েছে আপনাদের? দেখুন, জানি না কেউ অ্যারেস্ট হয়েছে কিনা, এটা পুলিশ কি করছে? পার্থদাই বলতে পারে। দীপঙ্কর রায় অ্যারেস্ট হয়েছে, বিজেপির পার্থদারা শুনুন, পার্থদা প্লিজ, দীপঙ্কর রায় সহ প্লিজ। 5 জন অ্যারেস্ট করেছে। হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে যে কখনো বলছে যে আমরা হতাশ, বিজেপি হতাশ, কখনো বলছে বিজেপি হুঁশিয়ারি দিচ্ছে, তার জন্য আমাদেরও রিটালিয়েশনে হুঁশিয়ারি মার্কা বক্তব্য রাখতে হচ্ছে। পার্থদা নিজে কি বলছে নিজেই কনফিউজড। অ্যাকচুয়ালি যত 26 এগিয়ে আসছে ওনারা ভূত দেখছেন যে মাত্র ডিফারেন্স তো বেশি নয়, 4-5% ভোট এদিক ওদিক হলেই সরকার কোথা থেকে কোথায় চলে যাবে। তো সুতরাং পার্থবাবু ভয় দেখছেন, আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু আপনার কাছে একটাই আমার আবেদন, একজন শিক্ষিত বাঙালি হিসাবে যে লিগাসি আমরা গত 50 বছর ধরে বহন করছি সেটা থেকে বেরিয়ে আসুন। সেটা থেকে বেরিয়ে এসে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বাঙালি যাতে মাথা উঁচু করে দাঁড়ায়, এই রাজ্য যেন মিছিল মিটিংয়ের রাজ্য, রাজনৈতিক বিরোধিতা করলে হত্যার না, রাজ্য। এরপরেও কিন্তু পার্থদা কনফিডেন্ট ভোটে জেতার বিষয়। না, পার্থদা কনফিডেন্ট এই কারণে, ভোটটা তো অন্য ইকুয়েশনে হয়, সেটা তো এখানে আলোচনার বিষয় নয়। এখানে আলোচনার বিষয় যে উদয়নবাবুরা যে ভাষণ দিচ্ছে তাতে কি বাঙালির অস্মিতা ঊর্ধ্বগামী হচ্ছে না নিম্নগামী হচ্ছে। পশ্চিমবাংলার বাইরে আমরা যখন যাই তখন বাঙালিদের কিভাবে আচ্ছা, দেখা হয় আজকে সেই জায়গা থেকে বেরিয়ে আর আসে। সময় দেওয়া যাচ্ছে না, এটা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই বোঝা যাবে। আমি সন্দীপাদি, আমি ক্ষমা প্রার্থী, আমি আর একদমই সময় দিতে পারছি না, প্রত্যেককে ধন্যবাদ জানাতে বাধ্য হব। 21শে জুলাই নিয়ে আবেগ, অস্মিতা ইত্যাদি নিয়ে ডেফিনেটলি আরও অনুষ্ঠান হয়তো আগামী দিনে আমাদের হবে। আজকে সময় শেষ, প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন সবাই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ থাকুক CNN।